প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে অনলাইনে চুয়াডাঙ্গা সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথম পত্র তরঙ্গ অধ্যায় ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। তোমাদের তরঙ্গ অধ্যায়ের ক্লাসে আমি আছি মোহাম্মদ সালাউদ্দিন, লেকচারার ফিজিক্স তোমাদের সাথে। তোমরা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত পড়ালেখা করতেছো। আমরা তোমাদের প্রথম পত্রে তরঙ্গ অধ্যায় পড়ানো শুরু করেছিলাম এবং তরঙ্গ অধ্যায় অনেকটা আমরা শেষের দিকে চলে আসছি। তোমরা জানো যে তরঙ্গ অধ্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আমরা পড়ানো শুরু করেছি। সে বিষয় যারা আগের লেকচারগুলো পাও নাই তারা ক্লাসগুলো দেখে এবং সবগুলো বুঝে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করো, এবং যারা এর আগে ক্লাস মিস আছে তারা এগুলো দেখে নিও। আমরা তরঙ্গ অধ্যায় পড়ানো শুরু করেছিলাম অনুপ্রস্থ অনুত তরঙ্গর বিষয়গুলো নিয়ে। সেখান থেকে আমরা অগ্রগামী তরঙ্গের রাশিমালা, তার বিশ্লেষণ, ব্যবহার, স্থির তরঙ্গ তৈরি এবং এভাবে আমরা স্টেপ বাই স্টেপ সব বিষয়গুলো পড়াইছি। গত ক্লাসে আমি তোমাদের শব্দের তীব্রতা এবং তীব্রতার লেভেলে সমীকরণ প্রতিপাদন করে দেখাইছি। তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো তাহলে দেখবা শব্দের তীব্রতা লেভেলের আমি ডেসিবেল এককের যে সমীকরণটি দেখাইছিলাম সেটি ছিল এরকম: তীব্রতা লেভেল বিটা ইকুয়াল 10 log I by I naught। বিটা ইকুয়াল 10 log I by I naught। এখানে I naught ছিল হচ্ছে প্রমাণ তীব্রতা। I naught হচ্ছে প্রমাণ তীব্রতা, এর মান হচ্ছে 10^12 ওয়াট পার মিটার স্কয়ার। I naught হলো প্রমাণ তীব্রতা আর I হলো তীব্রতা। এখন দেখো, আচ্ছা তোমাদের যদি শব্দ শুনতে এবং ভিডিও দেখতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টসে জানাতে পারো, অথবা যদি পরিষ্কারভাবে শোনা যায় সেটা কমেন্টসে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ঠিকমতো ভিডিও আমাদের ক্লাস দেখতেছো এবং বুঝতে পারতেছো। দেখো, আমরা এখান থেকে শুরু করব। তীব্রতা লেভেলের সমীকরণ ছিল বিটা, তীব্রতা লেভেল বিটা ইকুয়াল 10 log I by I naught। এই সমীকরণের মান অবশ্যই ডেসিবেল এককে হবে এবং ডেসিবেল বেল এককের মানের 1/10 এবং I naught এর মান ধ্রুবক এবং I naught হলো 10^12 ওয়াট পার মিটার স্কয়ার। এখন আমরা দেখব দেখো, বাস্তব জীবনে যদি আমরা একটু ভাবি, আমরা যখন রাস্তাঘাটে চলাচল করি, বিভিন্ন মানুষের সাথে যখন কথা বলি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন শব্দ তৈরি করি বিভিন্ন যন্ত্রের মাধ্যমে। যেমন আমরা মিউজিক শুনি, আমরা মিউজিক্যাল সাউন্ডগুলো শুনে আমরা স্বস্তি পাই। ট্রাকের হর্ন আমাদের শ্রুতি যন্ত্রণা তৈরি করে, আমাদের অস্বস্তি লাগে। রাস্তার পাশে বাসা বা রাস্তায় চলাচল করলে দীর্ঘক্ষণ দেখবো মাথা ব্যথা করে। এ ধরনের শব্দ সংশ্লিষ্ট আমাদের ভালো লাগা, খারাপ লাগা, সমস্যা, সুবিধাগুলো আমরা প্রতিনিয়ত অনুভব করি। আসলে
শব্দ মিউজিক্যাল সাউন্ডগুলো আমাদের কিভাবে কমফোর্টনেস তৈরি করে, আবার কোন শব্দগুলোতে আমরা বিরক্ত হই, সে বিষয়গুলো যদি আমরা জানতে চাই তাহলে আমরা তীব্রতার লেভেল সম্পর্কে কিছুটা পড়াশোনা করতে পারি। দেখো তীব্রতার লেভেল, এখন আমরা মিউজিক্যাল ডিভাইসগুলো বা আমাদের জন্য যে শ্রুতি মধুর শব্দগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আগে আমরা দেখব শ্রুতির যন্ত্রণা কখন শুরু হয়, মানে তীব্রতা এবং তীব্রতা লেভেলের সাথে একটি শব্দের শ্রুতি যন্ত্রণা আরম্ভ হওয়ার একটা সম্পর্ক আছে। তার মানে আমরা যে ট্রাকের হর্নে বিরক্ত হই বা আমাদের মাথা ব্যথা করে, আমাদের ওই শব্দ শুনে আমাদের যে যন্ত্রণা হয়, শরীরের মধ্যে অস্বস্তি লাগে বা আমাদের মস্তিষ্কে একটা প্রেশার ক্রিয়েট হয়, তা হয় সাধারণত 1 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতায়। তাহলে কোনো শব্দের তীব্রতা যদি 1 ওয়াট পার মিটার স্কয়ার হয় তাহলে ওই শব্দ আমাদের শ্রুতি যন্ত্রণা তৈরি করে, মানে এই ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতায় শ্রুতি যন্ত্রণা আরম্ভ হয়। এটা একটা মেজার্ড ভ্যালু, পরীক্ষা লব্ধ ফলাফল থেকে দেখা গেছে যে এই তীব্রতায়, তোমরা এটা মনে রাখতে পারো কারণ বিভিন্ন সময় বিভিন্ন অ্যাডমিশন এবং এমসিকিউ পরীক্ষায় এই মান দরকার হয়। তাহলে শ্রুতি যন্ত্রণা আরম্ভ হওয়ার তীব্রতা হলো 1 ওয়াট পার মিটার স্কয়ার। 1 ওয়াট পার মিটার স্কয়ারে তীব্রতা বিশিষ্ট শব্দ শুনলে, তার মানে আমরা মিউজিক্যাল ডিভাইসে বা সাধারণত আমার কথা বা তোমার কথা, আমরা সাধারণ কথাবার্তার ক্ষেত্রে অবশ্যই তীব্রতা 1 ওয়াট পার মিটার স্কয়ার হচ্ছে না। সুতরাং আমরা সহজেই সে শব্দগুলো শুনতে পারি, আমাদের যন্ত্রণা হয় না। কিন্তু অনেক সময় তোমরা লক্ষ্য করবা যে কোনো কোনো ব্যক্তির কথা আমাদের মাথায় ব্যথা করে, আমাদের অস্বস্তি লাগে। কোনো কোনো ব্যক্তির কথা আমাদের শুনতে ভালো লাগে, ট্রাকের হর্ন শুনতে আমাদের ভালো লাগে না, আমরা বিরক্ত হই। এরকম কিছু শব্দ ভালো লাগে, কিছু শব্দে আমাদের মাথা যন্ত্রণা করে। তাহলে যন্ত্রণা আরম্ভ হওয়ার শব্দগুলো সম্পর্কে তুমি একটা সাধারণ ধারণা পেলে যে যেই শব্দ আমাদের শ্রুতি যন্ত্রণা বা আমাদের মাথা যন্ত্রণা তৈরি করতেছে, সেই যন্ত্রণাদায়ক শব্দের তীব্রতা লেভেল 1 ওয়াট পার মিটার স্কয়ারের তীব্রতা 1 ওয়াট পার মিটার স্কয়ারের উপরে, মানে মিনিমাম 1 থেকে শুরু হবে শ্রুতি যন্ত্রণা। সুতরাং শব্দগুলোকে আমরা একটা পার্থক্য মধ্যে নিয়ে আসতে পারলাম যে যে শব্দগুলো তীব্রতা 1 ওয়াট পার মিটার স্কয়ার থেকে তার উপরে, সেগুলোতে আমাদের শ্রুতি যন্ত্রণা তৈরি হবে। আমরা সে শব্দ শুনলে আমাদের অস্বস্তি অনুভব হবে, ব্যথা অনুভব হবে মাথা। আর যেসব শব্দ তার নিচে সেগুলো আমাদের কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো, অনেকের কথায় আমরা অনেক সময় বিরক্ত হই, আমাদের মাথা ব্যথা করে, অনেকের কথা শুনলে আমাদের অস্বস্তি লাগে, আবার অনেকের কথা আমাদের ভালো লাগে। সুতরাং সেসব কথাগুলোর ক্ষেত্রে তীব্রতা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাহলে শুধু তীব্রতা দিয়ে কাজ করলে আমাদের চলবে না, আমাদের তীব্রতা লেভেলও জানতে হবে যে কত তীব্রতা লেভেলের শব্দ আমাদের জন্য স্বস্তিদায়ক হবে এবং কত তীব্রতা লেভেলের শব্দ আমাদের জন্য শ্রুতি যন্ত্রণা শুরু করবে। তোমরা একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যে বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং শব্দ ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমি এনশিওরড হই এবং একজন কমেন্টস করলেই হবে। এখানে যদি বোর্ড দেখা যায় তাহলে তোমরা অবশ্যই জানাও, তাহলে আমি এই বোর্ডে যে লেখাগুলো আছে এগুলো এক্সপ্লেন করা শুরু করব। আচ্ছা, এখন দেখো, অথবা দেখতে সমস্যা হলেও তোমরা জানাও। এখন লক্ষ্য করো, তাহলে আমরা জানলাম 1 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতা বিশিষ্ট কোনো শব্দ শ্রুতি যন্ত্রণা তৈরি করে, আরম্ভ হয় এই তীব্রতা থেকে। এখন ডেসিবেল এককে তীব্রতা লেভেলের সমীকরণ হলো 10 log I/I0। সেই ডেসিবেল এককে তীব্রতা লেভেলের সমীকরণে দেখো শুধুমাত্র একটা ভ্যালু বসাইলে আমরা
তীব্রতা লেভেল পেয়ে যাবো, সেটা হলো আই। এই সমীকরণ খুব সহজ একটি সমীকরণ, কারণ এটা এমন একটা সমীকরণ যেই সমীকরণের মাত্র একটি চলক। এই তীব্রতা লেভেল বের করার জন্য মান বসাতে হয় দুইটা, একটা সাইন আর একটা আই। আই নট মান হচ্ছে ধ্রুবক, আই নট হলো প্রমাণ তীব্রতা, যার মান 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। আর দেখো আই এর মান আমরা বলে দিলাম, আই এর মান হলো 1 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে মান বসায় আমরা পাইলাম কি, তোমরা দেখো আমরা এখানে পাইলাম 120 ডেসিবেল। তাহলে যে সকল শব্দ আমাদের শ্রুতি যন্ত্রণা তৈরি করবে সে সকল শব্দের ক্ষেত্রে তীব্রতা লেভেল হবে 120 ডেসিবেল হতে তার উপরে। তাহলে আমরা বলতে পারি তীব্রতা 1 ওয়াট পার মিটার স্কয়ার, অথবা তীব্রতা লেভেল। দেখো তীব্রতা এবং তীব্রতা লেভেল কিন্তু কখনো এক না। তাহলে তীব্রতা লেভেল যদি 120 ডেসিবেল থেকে উপরে হয় তাহলে সেসব শব্দ আমাদের শ্রুতি যন্ত্রণা তৈরি করবে, অস্বস্তি লাগবে, সে সকল শব্দ আমাদের ভালো লাগবে না। তাহলে আমরা যে সকল শব্দ, যেমন ট্রাকের হর্নের শব্দ, আমরা রাস্তাঘাটের বাজারের নয়েজ, বা কিছু কিছু মানুষের গলার উচ্চ তীক্ষ্ণ শব্দ, কোনো কিছু ভেঙে যাওয়ার শব্দ, এরকম অনেক শব্দে আমরা বিরক্ত হয়ে আমাদের মাথা ব্যথা করে, অস্বস্তি লাগে। তাহলে আমাদের বুঝতে হবে আমরা যে শব্দগুলোর মধ্যে দিয়ে আমাদের সময় অতিবাহিত করছি সেই শব্দগুলোর অবশ্যই তীব্রতা 1 ওয়াট পার মিটার স্কয়ার অথবা তীব্রতা লেভেল 120 ডেসিবেল এর উপরে ছিল, অথবা এই রেঞ্জে ছিল। এখন তোমরা এই অধ্যায়ে ক্রিয়েটিভ প্রশ্ন যদি দেখো, দেখবা অনেকগুলো প্রশ্নে শেষে যে আমাদের একটা ডিসিশন দিতে হয়। অনুধাবনমূলক প্রশ্নটা এমন থাকে যে এই শব্দ স্বস্তিদায়ক হবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। তাহলে তোমার কাজ হবে তীব্রতা লেভেলের সমীকরণ, এই যে বিটা ইকুয়াল 10 log I বাই I নট দিয়ে এই মানগুলো বের করবা। বের করে আমাদের নির্দিষ্ট ধরো কোন একটা মুরগির খামারে একজন ব্যক্তি কাজ করে। এখন মুরগির খামারের সবগুলো মুরগির যে চেঁচামেচিতে যে সম্মিলিত তীব্রতা, সেই তীব্রতা দেয়া আছে। এখন ঘ নম্বর প্রশ্ন হচ্ছে যে ওই মুরগির খামারে যেই ব্যক্তি কাজ করে সেই ব্যক্তির আসলে ওই শব্দটা কারণে সে অস্বস্তি বোধ করবে কিনা, তার মাথা ব্যথা করবে কিনা, তার শ্রুতি যন্ত্রণা আরম্ভ হবে কিনা। বা আমরা অনেক সময় কিন্তু আমরা মনে করি মাইগ্রেনের সমস্যা, কিন্তু আসলে এমন হতে পারে যে আমরা যেই শব্দের পরিবেশে কাজ করতেছি সেই শব্দের তীব্রতা লেভেল আমাদের সমস্যা করতেছে। সাধারণত আমরা তীব্রতা দিয়ে করব না, তীব্রতা কম্পেয়ার করেও করা যায়। দেখা যাচ্ছে যে ওই ফার্মের তীব্রতা বের করে তার তীব্রতা লেভেল দিয়ে করা যায়, কিন্তু তীব্রতা দিয়ে আমরা করবো না, আমরা তীব্রতার লেভেল কম্পেয়ার করব, এটাকে আমরা ব্যবহার করব সবসময়। তাহলে ওই যে ফার্মে যে মুরগিগুলো আছে তার শব্দের তীব্রতা নিব, তীব্রতা আমরা এখানে বসাবো, বসায় তীব্রতা লেভেল বের করব। সেই তীব্রতা লেভেল যদি 120 ডেসিবেলের নিচে হয় তাহলে আমরা বলবো যে ওই ফার্মে যেই ব্যক্তি কাজ করে তার কোনো শ্রুতি যন্ত্রণা হবে না। আর যদি 120 ডেসিবেল থেকে তার উপরে হয় তাহলে আমরা বলবো শ্রুতি যন্ত্রণা হবে। এভাবে অনেক ক্রিয়েটিভ প্রশ্ন আসে যেগুলো এই তীব্রতা লেভেলের শ্রুতি যন্ত্রণার রেঞ্জ দিয়ে সলভ করা যায়। তাহলে দেখো ছাত্রছাত্রী, তোমরা হয়তো সবাই বুঝতে পারতেছো যে তীব্রতা এবং তীব্রতার লেভেল অ্যানালাইসিস করে কিভাবে একটি সমস্যা সমাধান করা যায়। আমরা এই অধ্যায়ের শেষের দিকে চলে আসছি। এই অধ্যায় শেষ হলে আমরা বেশ কিছু ক্রিয়েটিভ প্রশ্ন তোমাদের সলভ করাবো, এবং সেসব ক্রিয়েটিভ প্রশ্নে দেখবো অবশ্যই এই তীব্রতা লেভেল নিয়ে বিভিন্ন বিষয় থাকবে, এবং সেগুলো আমরা অবশ্যই ডিসকাস করব। আচ্ছা, যাদের কাছে বই আছে শাহজাহান তপনের বইয়ের তরঙ্গ অধ্যায়ে আসছো, এবং সবাই তরঙ্গ অধ্যায়ে এসে এখানে এই তীব্রতা লেভেলের সারণী 9.1, আমি আবার বলতেছি সারণী, শাহজাহান তপন বইয়ের সারণী 9.1-এ তীব্রতা সারণী 9.1-এ বিভিন্ন উৎসের তীব্রতা ও তীব্রতা লেভেলের একটা টেবিল দেওয়া আছে। এটি বিভিন্ন বইয়ে আরো হয়তো টেবিল তোমরা পাবা, যে কোনো বই থেকেও দেখতে পারো। তবে এই বইটি যেহেতু আমার হাতে এই মুহূর্তে আছে, সুতরাং এই বইয়ের কথা আমি আপাতত বললাম। এই টেবিলটা নিয়ে আমি দুইটি কথা বলে তারপর তোমাদের আবার অন্য টপিক পড়ানো শুরু করব।
আচ্ছা দেখো, দেখো এই টেবিলে আসলে কি আছে, এই টেবিলে লক্ষ্য করো বিভিন্ন পরিবেশের শব্দের তীব্রতা এবং তীব্রতা লেভেল এই টেবিলের মাধ্যমে তোমরা পেয়ে যাবা। এখানে দেখো স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে তীব্রতা হচ্ছে 10^11 ওয়াট পার মিটার স্কোয়ার, তীব্রতা লেভেল হচ্ছে 10। এটা কিঞ্চিৎ শ্রাব্য। পাতার মর্মর ধ্বনি হচ্ছে তীব্রতা লেভেল 10^2, এই 20। নির্জন রাস্তায় 30, লাইব্রেরিতে 40, শান্ত অফিস বা ক্লাসরুমে 50, স্বাভাবিক কথাবার্তা হচ্ছে 60 এবং ব্যস্ত রাস্তার তীব্রতা লেভেল 70, কারখানা 80, মোটরসাইকেল বা ভারী ট্রাক হচ্ছে 90, পাতাল রেল হচ্ছে 100, আর ভারী নির্মাণ স্থল আর মাইকের যে সাউন্ড হয় সেটা হচ্ছে 120। এখানে শ্রুতি যন্ত্রণা আরম্ভ হয়। দেখো এখানে একটা টেবিল এখানে পড়ে দেওয়া আছে, বিভিন্ন বই থেকে আরো বিভিন্ন মান তোমরা পড়ে নিবা এবং এমসিকিউ পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন হয় যে ক্লাসরুমের তীব্রতা লেভেল কত, তারপর শুকনা পাতার তীব্রতা লেভেল কত, এরকম বাজারের তীব্রতা লেভেল কত, তারপর শান্ত ক্লাসরুমের তীব্রতা, এইরকম বিভিন্ন মান থাকবে। তোমরা এগুলো লিস্ট করে পড়ে ফেলবা এবং এগুলো থেকে প্রশ্ন হয়, সেরকম একটা প্রিপারেশন তোমরা অবশ্যই রাখবা। আমরা তাহলে পরবর্তী টপিক পড়ানো শুরু করতেছি। দেখো আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আমি তোমাদের পড়াবো, যে টপিকটি সম্পর্কে সবাই কিছুটা অবগত, কিন্তু আমি চেষ্টা করব তোমাদের এই টপিক সবটাই পরিষ্কারভাবে বোঝানোর জন্য। আমরা এখন যে টপিকটি পড়াতে যাচ্ছি এই টপিকের নাম হলো স্বরকম্প বা বিট। আমরা পড়াবো স্বরকম্প বা বিট। দেখো স্বরকম্প বা বিট, এই শব্দটি তোমরা বিট শব্দটি প্রায় শুনে থাকো। আমরা বিভিন্ন মিউজিকের ক্ষেত্রে বলি বিট কম, বিট বেশি, বা বিট শব্দটি আমরা দেখি যে সাউন্ড সিস্টেমে বিটের তারতম্য দেখা যায়। তো আমরা অতি সহজেই এই শব্দগুলো ব্যবহার করি এবং এইভাবে কথা বলি, কিন্তু আমরা আসলে এর ভিতরের পদার্থবিজ্ঞানের ঘটনাটি অনেক সময় উপলব্ধি করি না। আমি আজকে তোমাদের বিটের পরিচয় দেখাবো, বিট আসলে কিভাবে তৈরি হয়, কখন আমরা একটা বিট বলতে পারবো এবং এই বিটের কারণে শব্দের কেমন পরিবর্তন হয়। তাহলে আসো দেখো, প্রথমে আমরা এটার বিটের ডেফিনেশন যদি নিয়ে আলোচনা করি। একই ধরনের এবং প্রায় সমান কম্পাঙ্কের, একই ধরনের এবং প্রায় সমান কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে, উপরিপাতন কিভাবে হয় সে বিষয়ে তোমাদের পড়ানো হয়েছে। একই ধরনের এবং প্রায় সমান কম্পাঙ্কের। তাহলে দেখো 1 নম্বর পয়েন্ট হচ্ছে একই ধরনের। একই ধরনের এবং প্রায় সমান কম্পাঙ্কের দুইটা বৈশিষ্ট্য আমাদের মেইনটেইন করতে হবে। একই ধরনের
এবং প্রায় সমান কম্পাঙ্ক। তার মানে যে দুইটা শব্দ এদের কি হতে হবে? উপরিপাতন। দেখো তোমরা যাতে সহজে বুঝতে পারো এই জন্য আমরা এটাকে ডেফিনেশন আকারে না রেখে আমরা অ্যানালাইসিস বেসিসে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। সবাই লক্ষ্য করো, আমাদের বোর্ডে লেখা আছে যে একই ধরনের স্বরকম্প বা বিট, স্বরকম্প বা বিট তৈরি হওয়ার জন্য আমাদের আসলে এই 4টা পয়েন্ট বুঝতে হবে। স্বরকম্প বা বিট বুঝতে হলে 4টা পয়েন্ট বুঝতে হবে। 4টা পয়েন্ট তোমরা আবার লক্ষ্য করো, আমি এই 4টা পয়েন্টকে একটু স্লোলি অ্যানালাইসিস করতেছি যাতে তোমরা সহজে অ্যাবজর্ব করতে পারো। একই ধরনের দুইটা শব্দ নিতে হবে। আমরা যখন বিট তৈরি করব আমাদের অবশ্যই একই ধরনের দুইটা শব্দ নিতে হবে এবং তাদের কম্পাঙ্ক প্রায় সমান হবে। দেখো সমান এবং প্রায় সমান দুইটা শব্দ কিন্তু এক না, দুইটা শব্দ এক না। সমান এবং প্রায় সমান দুইটা শব্দ আলাদা। প্রায় সমান মানে হচ্ছে খুবই কাছাকাছি। ধরো একটা যদি হয় 256 হয় আর একটা 250, মানে 5 থেকে 10 বা 1 থেকে 10-এর মধ্যে কম্পাঙ্কের পার্থক্য থাকবে। আর 10-এর পার্থক্য 10-এর বেশি হয়ে গেলে সেটা আমরা আমাদের মস্তিষ্ক দিয়ে অনুভব করতে পারি না, বা 10-এর কম হলে কিছু সমস্যা হয়, 10-এর বেশি হলে পার্থক্য বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা তোমার কিছু সমস্যায় পড়ি শব্দ শুনতে, আমাদের মস্তিষ্ক ওই শব্দকে ডিটেক্ট করতে পারে না। তাহলে প্রথমত দুইটা শব্দ একই রকম হবে প্রায়, এবং তাদের কম্পাঙ্ক প্রায় সমান হবে, সামান্য পার্থক্য থাকবে, এবং ওই দুইটা শব্দ উপরিপাতিত হতে হবে। তাহলে তোমরা কম্পাঙ্ক কি জানো, আমরা ডিসকাস করছি, এবং প্রায় সমান কম্পাঙ্ক হবে, এই দুইটা শব্দ উপরিপাতিত হবে। উপরিপাতিত হওয়ার পদ্ধতি আমরা বলছি যে দুইটা তরঙ্গ যদি পরস্পরের উপর মানে যুক্ত হয় সমদশায় বা বিপরীত দশায়। সমদশায় যুক্ত হলে কি হয়, দুইটা তরঙ্গ সমদশায় যুক্ত হলে দুইটা তরঙ্গ যুক্ত হয়ে সর্বোচ্চ বিস্তার নিয়ে একটা আউটপুট দেয়। আর যখন বিপরীত দশায় যুক্ত হয় তখন তাদের আউটপুট হয় সর্বনিম্ন। আমি আবার সহজ করে যদি বলি যে কোনো একটা বস্তুকেই যদি দুইজন ব্যক্তি একই দিকে টানো তাহলে এটা বলা যায় সমদশায়। সমদশায় মানে দুইজন একই দিকে যদি বল প্রয়োগ করো তাহলে সমদশায় যোগ হয়ে যাবে, বল দ্বিগুণ হয়ে যাবে। এখন যদি দুইজন বিপরীত দিক থেকে টানতে শুরু করো তাহলে দেখা যাবে দুইটা বলের লব্ধি শূন্য হতে পারে, বা লব্ধি তাদের বলগুলোর বিয়োগফল হয়ে কমে যাবে। এটাই হচ্ছে উপরিপাতন। দুটা তরঙ্গ, তাদের দুটা শব্দ তরঙ্গ তারা প্রায় একই ধরনের, তাদের কম্পাঙ্ক প্রায় এক। তারা যখন একটা আরেকটার সাথে মিলে যাবে বা উপরিপাতিত হবে তখন কি ঘটবে, তীব্রতা হ্রাস বৃদ্ধি ঘটবে। তীব্রতা হ্রাস বৃদ্ধি কেন ঘটবে? যখন সমদশায় উপরিপাতিত হবে তখন তাদের তীব্রতা বৃদ্ধি পাবে, আর যখন বিপরীত দশায় উপরিপাতিত হবে তখন তাদের তীব্রতা হ্রাস হবে। তাহলে এভাবে যদি দুইটা শব্দ তরঙ্গ একই ধরনের প্রায় সমান কম্পাঙ্ক এবং তারা যদি উপরিপাতিত হয় তাহলে তাদের শব্দের আউটপুটে যে শব্দ পাবো সেই শব্দের তীব্রতা হ্রাস বৃদ্ধি ঘটবে। এই ঘটনাকে আমরা বলি বিট। তাহলে দেখো তুমি ডেফিনেশন আকারে মনে না রেখে এই 4টা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। 1 নম্বর হলো প্রায় একই ধরনের দুইটা শব্দ তরঙ্গ প্রায় সমান কম্পাঙ্কের, কম্পাঙ্ক নিয়ে তারা যখন যাবে উপরিপাতিত হবে এবং উপরিপাতিত হলে তাদের তীব্রতা হ্রাস বৃদ্ধি ঘটবে। হ্রাস বৃদ্ধি ঘটলে এই ঘটনাকে বলা হবে, তখন একে বলা হবে, এই ক্ষেত্রে আমরা বলবো একটা বিট সংঘটিত হলো। তাহলে একই সুস্বলাকা থেকে যদি তুমি শব্দ তৈরি করো দুইটা শব্দ, তাহলে দুইটা শব্দের কম্পাঙ্ক এক হয়ে যাবে। দেখো কম্পাঙ্ক এক হতে পারবে না, কম্পাঙ্ক এক হলেও উপরিপাতন হবে
কিন্তু সেক্ষেত্রে বিট হবে না। পর্যায়ক্রমে হ্রাস বৃদ্ধি, একটা হ্রাস হবে একটা বৃদ্ধি হবে, একটা হ্রাস হবে পাশেরটা আবার বৃদ্ধি হবে, এরকম হবে না। তাহলে আমরা একই ধরনের উৎস থেকে শব্দ দিয়ে বিট তৈরি করতে পারবো না। বিট তৈরি করতে হলে আমাদের শব্দ উৎস লাগবে দুইটা, এবং দুইটার কম্পাঙ্ক হবে খুবই কাছাকাছি। এবং তাহলে বিট কিভাবে তৈরি হয় আমরা একটু আলাপ করলাম, যে একই ধরনের প্রায় সমান কম্পাঙ্কের দুইটা শব্দ তরঙ্গ দুইটা আলাদা সোর্স থেকে উৎপন্ন হয়ে তারা পরিপাতিত হবে। সমদশায় পরিপাতিত হলে তাদের তীব্রতা বেড়ে যাবে এবং বিপরীত দশায় পরিপাতিত হলে তীব্রতা কমে যাবে। এই একটি বৃদ্ধি এবং একটি হ্রাস। এবং এক্ষেত্রে যেটা ঘটে, তোমার সমদশায় পরিপাতিত হলে তীব্রতা বেড়ে যায় এবং বিপরীত দশায় পরিপাতিত হলে তীব্রতা কমে যায়। এবং এমনভাবে সামান্য কম্পাঙ্কের পার্থক্য থাকার কারণে এমনভাবে এই বৃদ্ধি এবং হ্রাসটা হয় যে একটা বৃদ্ধির পাশে আর একটা হ্রাস তৈরি হয়, আবার সমদশায় পরিপাতিত হয় হয়ে আবার বৃদ্ধি পায়, তার পাশে আস্তে আস্তে আবার বিপরীত দশায় পরিপাতিত হয়, হ্রাস হয়। তাহলে বিটের শব্দটা এমন হয়, একটা বৃদ্ধিপ্রাপ্ত শব্দ এবং একটা হ্রাসকৃত শব্দ পাশাপাশি হয়। তাহলে ট্রাকের যে হর্নের শব্দ, এটা কি আসলে পর্যায়ক্রমে এভাবে হ্রাস বৃদ্ধি ঘটে? পর্যায়ক্রমে হর্নের শব্দে দেখবা হ্রাস বৃদ্ধি ঘটে না। হর্নের শব্দ যেটা হয় উচ্চ শব্দ হতেই থাকে, কিন্তু আমরা মিউজিক্যাল যে বিটগুলো দেখি, দেখবে একটা উচ্চ শব্দ তার পাশে একটা নিঃশব্দ বা একটা নিম্ন শব্দ তৈরি হয়। তাহলে একটা উচ্চ শব্দ এবং পাশে একটা নিঃশব্দ তৈরি হলেই সেখানে বিট তৈরি হবে, এবং একটা উচ্চ শব্দ একটা নিম্ন শব্দ মিলে তৈরি হবে একটি বিট। তাহলে দেখো তীব্রতার একটা বৃদ্ধি এবং একটা হ্রাস, এই দুইটা নিয়ে হবে একটা বিট।
হ্যাঁ, সবাই বোর্ডে যে চিত্র আঁকা আছে এই চিত্র সবাই লক্ষ্য করো এবং বোঝার চেষ্টা করো। তোমরা চিত্রটা এঁকে ফেলো, আমি তোমাদেরকে এখনই এই চিত্র বোঝায় তোমাদের বিট সম্পর্কে আরো পরিষ্কার ধারণা দিব এবং এরপর আমরা গাণিতিক সমীকরণগুলো সমাধান করে দেখাবো। এই চিত্রে দেখো, এই চিত্রে মূলত 3টি লাইন দেখানো হয়েছে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এই চিত্রের ক্ষেত্রে দেখো y1 হচ্ছে একটা শব্দ তরঙ্গ, এই শব্দ তরঙ্গ, এবং y2 হচ্ছে আরেকটি শব্দ তরঙ্গ। আমরা ধরে নিলাম এই দুইটা শব্দ তরঙ্গ দুইটা ভিন্ন মাধ্যম থেকে তৈরি এবং এই দুটি শব্দ তরঙ্গ কিছুটা একই রকম, অনেকটা বৈশিষ্ট্য তাদের একই, কিন্তু তাদের মধ্যে কি আছে? সামান্য পার্থক্য আছে তাদের কম্পাঙ্কের। তাহলে এই যে y1 এবং y2 এই দুইটা তরঙ্গ একই ধরনের এবং এই দুইটা তরঙ্গের মধ্যে কম্পাঙ্কের সামান্য পার্থক্য আছে, কিন্তু প্রায় সমান। কম্পাঙ্কে সামান্য পার্থক্য কিন্তু কম্পাঙ্ক প্রায় সমান। আমরা ধরতে পারি 275 আর একটা 270, এবং এই দুইটা তরঙ্গ উপরিপাতিত হচ্ছে। এখানে দেখে একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের সাথে মিশে যায় হচ্ছে উপরিপাতন। উপরিপাতন নিয়ে যদি তোমরা না বুঝো, উপরিপাতন সম্পর্কে যে ক্লাস আছে সেই ক্লাস তোমরা পড়ে নিও। এবং উপরিপাতনের ফলে এর তীব্রতার হ্রাস এবং বৃদ্ধি ঘটে। তাহলে কখনো বেড়ে যায়, কখনো কমে যায়। সেই বৃদ্ধি এবং কমটা কিভাবে হয়? যখন তারা সমদশায় পরিপাতিত হয় তখন বৃদ্ধি হয়, এবং যখন বিপরীত দশায় পরিপাতিত হয় তখন তাদের হ্রাস হয়। তাহলে দেখো, এবং একটা বৃদ্ধি, যেহেতু এদের কম্পাঙ্কে সামান্য পার্থক্য আছে, সুতরাং এই দুইটা তরঙ্গ সবসময় একইভাবে যাবে না, এদের পথ পার্থক্য বাড়বে আবার কমতে থাকবে। এখন দেখো y1 এবং y2 মিলিত হচ্ছে, দুইটা তরঙ্গ মিলিত হয়ে এখানে এদের লব্ধি তরঙ্গ y = y1 + y2, এই লব্ধি বা ফলাফল তরঙ্গটা এখানে লব্ধি বেশি, এখানে লব্ধি হচ্ছে সর্বোচ্চ, কারণ এই জায়গায় সে দুইটা তরঙ্গ সর্বোচ্চ বিস্তার নিয়ে মিলিত হয়েছে। এখানে তার সর্বোচ্চ সমদশায় মিলিত হচ্ছে, সর্বোচ্চ তীব্রতা তৈরি হবে। তাহলে এখানে আমরা একটা সর্বোচ্চ তীব্রতা পাবো, সর্বোচ্চ তীব্রতা এখানে আমরা পাবো। এখন এই দুইটা ইনপুট তরঙ্গ যখন আবার এদিকে যাবে, আস্তে আস্তে তাদের পথ পার্থক্য তৈরি হবে। পথ পার্থক্য তৈরি হতে হতে তারা এখানে এসে দেখো একটা চলে গেছে উপর দিয়ে, আরেকটা গেছে নিচ দিয়ে। এটাকে বলা হয় বিপরীত দশায় মিলিত হওয়া। একটা দুইটা একই দিকে যখন থাকবে, বিপরীত দিক, তাহলে একটা উপরে একটা নিচে গেলে বিপরীত দশা বলা হচ্ছে কেন? যেমন ধরো একটা বস্তুকেও একজন একদিকে আর একজন আরেক দিকে গিয়ে টানলে বলা হয় বিপরীত দশায় বল প্রয়োগ। এখন এই বিপরীত দশায় গেলে তাদের তীব্রতার তাহলে দেখো এখানে বিপরীত দশায় মিলিত হলে আমরা জানি একটা বস্তুকে যদি বিপরীত দশায় বল প্রয়োগ করা হয় তাহলে তার লব্ধি হয় বিয়োগফলের সমান, এখানেও বিয়োগফলের সমান হবে। এবং আমরা সর্বনিম্ন তীব্রতার বিপরীত দশায় মিলিত হওয়ার কারণে সর্বনিম্ন তীব্রতা বা নিম্ন শব্দ শুনতে পারবো, নিম্ন তীব্রতা পাবো। তাহলে আমরা এই যে এখানে বলছিলাম যে তীব্রতার হ্রাস বৃদ্ধি ঘটবে। তাহলে বিটের ক্ষেত্রে দেখো এই দুইটা তরঙ্গ এসে তার আউটপুট আমরা দেখতেছি
আউটপুট দেখো এখানে বেশি, এখানে সর্বোচ্চ, আবার আউটপুট আস্তে আস্তে কমতে কমতে এখানে আউটপুটটা একেবারেই কম, কারণ এখানে দুইটা তরঙ্গ বিপরীত দশায় মিলিত হয়ে তাদের তীব্রতা কমে যাচ্ছে। তাহলে দুইটা তরঙ্গ প্রায় কম্পাঙ্ক, সমান কম্পাঙ্ক, একই ধরনের, তার উপরিপাতিত হয়ে তীব্র শব্দ তৈরি করলো, সর্বোচ্চ তীব্র শব্দ। আবার তার পাশে আর একটা সর্বনিম্ন তীব্রতা সম্পন্ন শব্দ তৈরি করলো। এভাবে এরপর আবার এরা তাদের পথ পার্থক্য বাড়তে পারে, পথ পার্থক্য আবার কমে যাবে, যে আবার তারা সমদশা মিলিত হয়ে আবার সর্বোচ্চ তীব্রতা, সর্বনিম্ন তীব্রতা, আবার সর্বোচ্চ, আবার সর্বনিম্ন, এইভাবে চলতে থাকবে। তাহলে পাশাপাশি একটা সর্বোচ্চ তীব্রতা এবং একটা সর্বনিম্ন তীব্রতা, এই যে ঘটনা, এই দুইটা মিলে বলা হচ্ছে একটা ওয়ান বিট। দেখো বিট সম্পর্কে গাণিতিক বিশ্লেষণ আরো অনেক পর্যালোচনা আছে, কিন্তু বিট আসলে কি সে বিষয়টি কিন্তু আমরা পড়ায় ফেললাম, এবং তোমরা না বুঝতে পারলে বারবার ভিডিওটি দেখবে এবং বই পড়বা, আর বিভিন্নভাবে চেষ্টা করবো। আশা করি বিট সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পরিষ্কার করে আমরা গাণিতিক সমস্যার দিকে যাব, না হলে আমরা গাণিতিক সমস্যা সলভ করে কোনো কিছুই অত পরিষ্কার হতে পারবো না। তাই আমি আবারও বলি, এখানে দুইটা শব্দ তরঙ্গ y1 y2, এই দুইটা শব্দ তরঙ্গ পরিপাতিত হয়ে সমদশায় মিলিত হয়ে সর্বোচ্চ বিস্তার নিয়ে, সর্বোচ্চ তীব্রতা নিয়ে শব্দ তৈরি করলো, এবং আস্তে আস্তে এই দুইটা আবার বিপরীত দশায় মিলিত হয়ে সর্বনিম্ন তীব্রতা সম্পন্ন তৈরি করলো, এবং এই সর্বোচ্চ তীব্রতা সর্বনিম্ন তীব্রতা মিলে তৈরি হলো একটা বিট। তাহলে মিউজিকের যে বিটের কথা তোমরা বলো, সেই মিউজিকের বিটের ক্ষেত্রে কি হয়, একটা সর্বোচ্চ এবং তীব্র, একটা সর্বনিম্ন তীব্রতা সম্পন্ন শব্দ পাশাপাশি তৈরি হয়, এই জন্য একটা বিট সেক্ষেত্রে আমরা দেখতে পারি। এভাবে পর্যায়ক্রমে সর্বোচ্চ সর্বনিম্ন, সর্বোচ্চ সর্বনিম্ন হতে থাকবে। তাহলে আসো আমরা কম্পিউটারে একটা চিত্রের মাধ্যমে যদি দেখতে চেষ্টা করি, সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, এই ক্ষেত্রে দেখো এখানে তোমরা কম্পিউটার স্ক্রিনে দেখবা, দেখো ছাত্রছাত্রীরা তোমরা এখানে দুইটা তরঙ্গ দেখা যাচ্ছে, একটা হলো উপরের কালার আর একটা নিচের। এই দুইটা তরঙ্গ আমাদের সেই তরঙ্গ যেই তরঙ্গে উপরিপাতনের ফলে বিট তৈরি হবে। এখানে এই উপরের তরঙ্গটি লক্ষ্য করো, এই তরঙ্গ এবং এই তরঙ্গ একই ধরনেরই, প্রায় সবকিছু একই রকম, কিন্তু এখানেও সামান্য কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে এদের কম্পাঙ্ক সামান্য পরিবর্তন আছে। তারপর আমরা এই দুইটা তরঙ্গকে উপরিপাতন ঘটাইলাম। তোমরা আবার দেখো এখানে তরঙ্গ দুইটা আলাদা আছে, এই দুইটা তরঙ্গকে যখন আমরা উপরিপাতন ঘটাবো, দেখো তাদের কম্পাঙ্কের পার্থক্যের কারণে এক্ষেত্রে একটু সামান্য পার্থক্য তৈরি হচ্ছে। এখানে লক্ষ্য করো, এই যে কম্পিউটারের পয়েন্টারের দিকে যদি তোমরা তাকাও, দেখো এই জায়গায় এসে তারা সমদশায় মিলিত হচ্ছে, কিন্তু এরপরে এই যে এই বিন্দুটাতে এসে বিপরীত দশায় মিলিত হয়েছে। দেখো এখানে উপরে, এখানে নিচে, এটা হচ্ছে বিপরীত দশায়, আবার এখানে হচ্ছে সমদশায়। তাহলে যেখানে সমদশায় সেটা হচ্ছে সর্বোচ্চ তীব্রতার শব্দ তৈরি করবে, আবার পাশে যেখানে বিপরীত দশায় সেখানে সর্বনিম্ন। আবার সমদশায়
এরপর আবার আস্তে আস্তে বিপরীত দশায় মিলিত হবে। আমরা সমদশাটাকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, সিওএনএসটি দিয়ে প্রকাশ করা হয়েছে। এরপরে বিপরীত দশায় এখন আউটপুটটা ডট ডট লাইনের মাধ্যমে আউটপুট দেখানো হয়েছে। দেখো, যখন সমদশায় মিলিত হয় তখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, আর যখন বিপরীত দশায় সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, একটা গঠনমূলক আর একটা ধ্বংসাত্মক। এখন দেখো এভাবে আউটপুট তৈরি হবে। যে জায়গায় দেখো বিপরীত দশায়, এটা ছিল বিপরীত দশায়, এইখানে তার আউটপুট খুবই সামান্য, আর যেখানে সমদশায় ছিল এখানে আউটপুট অনেক বেশি, আবার এখানে সমদশায় আউটপুট অনেক বেশি। এখন শুধু আউটপুটটার বিষয় আমরা লক্ষ্য করি। এইটা একটা বিট, এটি হচ্ছে একটা বিট, যেই বিটে y ইকুয়াল y1 প্লাস y2, এখানে আসলে একটা উচ্চ শব্দ, পাশে একটা নিম্ন শব্দ, একটা তীব্র শব্দ, একটা কম তীব্র শব্দ, এইরকম দুটি শব্দের সমন্বয় হলো একটি বিট। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা আমাদের বোর্ডে আবার ফিরে আসি। আমরা বিট সম্পর্কে যতদূর জানার আমরা জানলাম। এখন আমরা গাণিতিক রাশিমালা কিভাবে প্রতিপাদন করা যায় সে বিষয় নিয়ে দেখব। তাহলে আমি ধরে নিলাম যে তোমরা সবাই বিট সম্পর্কে জানতে পারছো, এবং বিট কিভাবে তৈরি হয় আমি আমার বোর্ডের এঁকে রাখা চিত্র থেকে দেখালাম। সাথে সাথে তোমাদের কম্পিউটারের মাধ্যমেও কিভাবে আসলে আমরা বিটটা তৈরি করতেছি সেটা যদি ক্লিয়ারলি না বুঝি, তাহলে আমাদের পরবর্তী টপিকগুলো, মানে বিটের গাণিতিক রাশিমালা শুধু প্রতিপাদন করে কোনো লাভ হবে না। আমি আবারও বলতেছি, বিট হলো দুইটা শব্দ তরঙ্গের উপরিপাতনের একটা ঘটনা, এবং বিটের ক্ষেত্রে দুটি শব্দ তরঙ্গ উপরিপাতন ঘটালে, বিটের ক্ষেত্রে দুটি শব্দ তরঙ্গের উপরিপাতন ঘটালে আমরা কি পাবো সে বিষয়ে তোমাদের জানতে হবে ভালোভাবে। দেখো, বিটের ক্ষেত্রে আমরা এর আগেও বলছি, বিটের ক্ষেত্রে দুটি শব্দ তরঙ্গ প্রায় সমান কম্পাঙ্ক একই ধরনের উপরিপাতন হলে তাদের তীব্রতার হ্রাস বৃদ্ধি ঘটবে। হ্রাস বৃদ্ধি কিভাবে ঘটবে? যখন সমদশায় মিলিত হবে তখন তারা সর্বোচ্চ তীব্রতা তৈরি করবে। যখন বিপরীত দশায় মিলিত হবে, দেখো দুইটা একই দিকে হলে সমদশা, দুইটা বিপরীত দিকে চলে গেছে সর্বোচ্চ, সর্বনিম্ন তীব্রতা তৈরি হবে, এবং সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতা মিলে হবে একটি বিট। এবং এখন আমরা বিটের গাণিতিক বিশ্লেষণে আসবো। বিটের এই টপিক থেকে বেশ প্রশ্ন হয় পরীক্ষায় বিভিন্ন সময়, এবং ছাত্রছাত্রীরা বিটের বিষয় বুঝতে না পেরে ভুল করে, বা যেভাবে পড়ে ওইভাবে পড়াটা আমার তেমন পছন্দ হয় না। আমার মনে হয় বিট সম্পর্কে আমাদের আরো ভালোভাবে জানা দরকার। আমি আজকের ক্লাস এবং আগামী ক্লাস মিলে বিট সম্পর্কে তোমাদের চেষ্টা করব যেন স্বচ্ছ সুন্দর ধারণা তৈরি হয়। দেখো, আমি মনে করি যে যদি তুমি ভালোভাবে বুঝে থাকো তাহলে এই পড়া তোমার কোনো বার্ডেন হবে না, কিন্তু তোমরা যদি পড়াশোনাটাকে কঠিন মনে করো তাহলে পড়াটা তোমার বার্ডেন হয়ে যাবে, তুমি কিছু মনে রাখতে পারবে না। অনেকে ভালো মুখস্থ করতে পারো, সেক্ষেত্রে বলি মুখস্থ করে ক্লাস 2, 3, 4, 7, 8, 9, 10 পার করা যায়, কিন্তু যখনই তুমি এইচএস এর ফিজিক্স পড়তে আসবা তুমি দেখবা যে না বুঝে মুখস্থ করলে একটা অধ্যায় হয়তো মনে থাকতেছে, পরের অধ্যায় গেলে সব ভুলে যাবা। কিন্তু যেই বিষয়টা তোমার মনের মধ্যে বসে যাবে, যেটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা, পরিষ্কার হবে, সেই টপিক তুমি কখনো ভুলবো না। এবং আমরা সেভাবেই চেষ্টা করব বোঝানোর। তোমরা বিটের বিষয়গুলো আশা করি ওইভাবে বুঝতে পারছো। এখন গাণিতিক রাশিমালায় আমরা আসি, তোমরা একটু উঠায় নাও।